ঠিক আছে, চলো। আর পিসি চলে গেল, হ্যাঁ।
আমি বলছি প্রাইমের কথা, আমি নিজে করছি অড ইভেন, প্রাইমের লজিক লেখার মতো সময় নেই। সো যেটা বোঝানোর জন্য সেটা হচ্ছে যে অ্যারের মধ্যে আমরা ডাটাটা ইনসার্ট করতে পারতেছি। সো শুরুতে আমরা একটা অ্যারে নিলাম, রাইট? অ্যারেটার সাইজ হচ্ছে 51, কুড বি এনিথিং, বাট আমরা 51 নিলাম কেন? কারণ হচ্ছে আমি 0 থেকে 100 এর মধ্যে লুপ চালাবো, যতগুলো জোড় নাম্বার পাবো, জোড় ততগুলোকে আমি অ্যারের মধ্যে রাখবো। আমার উদ্দেশ্য হচ্ছে এটা। সো দেন আমি লুপ চালানো শুরু করলাম 0 থেকে 100 পর্যন্ত। পথে আমি কি করলাম, চেক করতেছি যদি আমার নাম্বারটাকে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে এটা হচ্ছে জোড়। সো যখন নিঃশেষে বিভাজ্য হচ্ছে তখন এই অ্যারের মধ্যে আইটাকে রাখতেছি। ইকুয়াল টু কথা বলছিলাম শুরুতে, মনে আছে? দুইটা ইকুয়াল টু মানে হচ্ছে কম্পেয়ার, আর একটা মানে হচ্ছে বামে যাকে যা আছে তার মধ্যে আমি রাখবো। সো আমি x ভুলে যাই, আমি এখানে চিন্তা করি যে 0 আছে। সো আমি 0 তে প্রথমে i রাখলাম। কেউ আমাকে বলতে পারবা যখন শুরু হবে তখন প্রথম এই ইভেন নাম্বার অফ 0 তে i এর ভ্যালু কত হবে? 0 থেকে শুরু করতেছে। সো i যখন 2 দিয়ে ভাগ করবে তখন সেটা নিশ্চিত হবে না কেন? 0 কি 2 করা যাবে? আচ্ছা, ভাগ করো না, অসম্ভব। ওকে, তো আমাদের রেজাল্ট বলতেছে 0 অ্যাকচুয়ালি ঢুকছে। আচ্ছা, ওই লজিকে আমরা পরে আসছি। সো যখন হচ্ছে আমার আইটাকে i মানে এই আমি i থেকে শুরু করলাম, মানে 0 থেকে শুরু করলাম। i কে প্রতিবার আমি কত দিয়ে ভাগ করতেছি? 2 দিয়ে। যদি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য যায় তাহলে এর এর মধ্যে আমি i টাকে রেখে দিব। আর যদি 2 দিয়ে ভাগ না যায় তাহলে কিছু করব না। তো যখনই আমার ভাগ যাবে তখনই এটাকে এনে রেখে দেব। রাখার পরে আমি পরবর্তী স্টেপে কি করলাম, আমি হচ্ছে অ্যারের যে ইনডেক্স নাম্বারটা সেটাকে প্রতিবার অ্যাড করে বাড়াচ্ছি। যেহেতু আমি এটাকে ইফ এর মধ্যে লিখলাম, সো যখনই একটা ভ্যালু আসতেছে তখনই বাড়তেছে, আর যখন ভ্যালু আসতেছে না তখন বাড়তেছে। ওকে, তো এক্সটা কিভাবে কাজ করে? এক্সটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটা ইনডেক্স নাম্বার, লাইক আমরা এখানে যখন অ্যারেটাকে নিলাম আমি বলছিলাম যে এখানে একটা ইনডেক্স নাম্বার আছে, হ্যাঁ? সো অ্যারের নাম, তারপরে যখন ইনডেক্স নাম্বারটা আমি দিব, দেন সেখানে আই রাখতেছি, তার মানে ওই ইনডেক্স নাম্বারের ওই জায়গায় ভ্যালুটা বসে যাইতেছে। দিস ইজ রিয়েল, মানে এটা অ্যাকচুয়ালি ঘটতেছে। আমরা এখানে এভাবে দেখতেছি কিন্তু এটা ঘটতেছে, যে নাম্বারটা আসলে বসতেছে। সো আমি যে অ্যারেটা নিলাম তার যে ইনডেক্স নাম্বার, আমি এখানে যদি 0 দেই তাহলে এখানে 0 বসলো, 1 দিলে 2 বসলো, 3 দিলে 4 বসলো, 4 দিলে 6। দেন হচ্ছে এভাবে আস্তে আস্তে লুপটা যখন 100 পর্যন্ত যাবে তখন যে এটা শেষ হয়ে যাবে। আর প্রতিবার যখন ঘুরতেছে এবং একটা করে জোড় ভ্যালু পাইতেছে তখন x ভ্যালু এক করে বাড়াতেছে। x টাকে আমদানি করলাম কি হয়? আচ্ছা, x জাস্ট আমরা একটা x ডিক্লেয়ার করলাম, একটা ভেরিয়েবল, যেটা অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে যে এটাকে আমি ইনডেক্স নাম্বার হিসেবে ব্যবহার করব। আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে ইভেন নাম্বার অফ 0 ওইটাতে রাখবো 0, ইভেন নাম্বার 1 ওইটাতে রাখবো 2, ইভেন নাম্বার অফ 2 ওইটাতে রাখবো 4, ইভেন নাম্বার অফ 3 ওইটাতে রাখবো 6, ইভেন নাম্বার অফ 4 ওইটাতে রাখবো 8। আমরা যদি এভাবে একটা একটা করে বসাই সারা দিন চলে যাবে, আমরা বসাতে পারবো আর কি। হ্যাঁ, আমাদের যদি দিনের কোনো নাম না থাকে তাহলে আমরা ওইভাবে বসাতে পারি। আর এই কোড যদি কোথাও দেখেন, এরপর আপনারা যদি যারা মাইকটা ডালা কিছু করার নেই। মানে আমাদের ইয়ে হচ্ছে যত কম কোডে বেশি কাজ করা যায়, এফিশিয়েন্ট করি না। ওকে, সো আমার এই জায়গায় কি কাজটা হয়, এই জায়গায় হচ্ছে আমি হয়তো লাস্ট ক্লাসে বলছিলাম, আরেকবার বলতেছি, x এর ভ্যালু আছে হচ্ছে 0, রাইট? সো যখন আমার একটা অপারেশন হয়ে গেল, এরপর এখানে আসলো, দেন x এর ভ্যালু আছে হচ্ছে 0, 0 এর সাথে 1 যোগ করলো, করে সেটাকে আমার x এ রেখে দিল, তার মানে x এর ভ্যালু 1। এরপর যখন আবার ঘুরে আসলো তখন x এর ভ্যালু আগে থেকে আছে 1, তার সাথে যোগ করলো 1, তাহলে x এর ভ্যালু হলো 2। আবার যখন ঘুরে আসলো x এর ভ্যালু কত আছে? 2
দিন শেষে আমার অ্যারের মধ্যে আমার জোড় নাম্বারগুলো ফিল আপ হয়ে যাবে। বুঝতেছি? তারপরে এই লাইনটা হচ্ছে arrays ডট টুস্ট্রিং, তারপর হচ্ছে অ্যারের নাম, এটা হচ্ছে আমাকে এই কাজটা করে দিচ্ছে, আমার অ্যারেটা প্রিন্ট করে দিচ্ছে। সো বেসিক্যালি আমি 0 থেকে যখন 100 পর্যন্ত গেলাম, প্রতিটা জোড় নাম্বার পাইলাম, সেটা আমি অ্যারেতে রাখলাম, আমার অ্যারেটা দিন শেষে ফিল আপ হলো, আমি সেটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আমি এই অ্যারেটা পাবো। এখন আমাকে বলেন তো, এই যে 0 ভ্যালুটা আছে, এটা ইন্ডেক্স নাম্বার কত? এইটাই সেই অ্যারে, যে অ্যারের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করেছি। সো এখানে আমরা কি করতেছি? ডাটা ইনসার্ট করাচ্ছি, আর এখানে প্রিন্ট করতেছি। তো প্রিন্ট করার পরে আমার জিরোটা আছে, মানে এটা হচ্ছে আমার সেই বিখ্যাত অ্যারেটা যার জন্য এত কষ্ট। সো আমার জিরোটা আছে কত ইন্ডেক্সে? 2 4 6 8 10 12 আসতেছি। এখানে কথা আছে যে আমরা তো প্রথমে অ্যারের সাইজের মধ্যে 51 লেখা হয়েছে, কিন্তু আমার যে সংখ্যা কয়টা আসবে সেটা আগে থেকে কেমন জানি? এটা আমি এখানে জানি, আচ্ছা, আমি এটার পার্সপেক্টিভে জানি, কিন্তু আমি নাও জানি না 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 জানলে তখন কি? তখন কি করবো সেটা তো আসবে। তো এটা বুঝছি। তো আমি কি শিখলাম? 0 পরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, রাইট? ওকে, সো মানে যা যখন জিজ্ঞেস করবি আচ্ছা কি শিখছো? 0 1 2 3 5 ওটা তোরে এতদিন যে পড়াইলাম জানি কি শিখছস। আমরা সবাই মিলা হয়ে যাবো আর কি, রাইট? ওকে, এখন কথা হচ্ছে যে 0 কে ভাগ করলে এটা কেমন? আচ্ছা 0 কে জোড় না বের করে, আচ্ছা আমার এখানে নেট কম। সো আমি যদি 0 কে 2 দিয়ে ভাগ করি, 0 বাই সামথিং 0, 0 একটা জোড় নাম্বার, কিভাবে জানতে পারবো? কেউ যদি আমাকে বলে যে 2 আর 2 এর 4 হলো, কিভাবে হলো? 2 আর 2 যোগ করছি 4 হলো, কিন্তু 4 হলো কেন? কিভাবে হলো? যেমন হ্যাঁ, যেমন হচ্ছে পরিমাপের ক্ষুদ্রতম একক কি? একটা ছবির ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। তো পিক্সেল কিভাবে হলো? বলো বানাইছি তুমি যে তৈরি করছে সে নাম দিচ্ছে। তৈরি করলো কেন? এখন যদি বলা বিড়ালের নাম ক্যাট কেন? আমি মাঝে মাঝে আমার কাছে একটা কোশ্চেন দিই যে আমি কেন? আমি অন্য কেউ না কেন? আপনার নাম রুবিল। হ্যাঁ, আর রুবেলের হতে গেলে কেন? আবার হ্যাপির ঘটনা ঘটতে গেল অন্য কিছু ঘটতে হতো। কাজ করেছে ওই পছানে খেয়ে হবে। হ্যাঁ, ইভেন হ্যাপির ওই নামের পর বিদ্বেষ চলে আসছে, আমার ব্লগ দিছে ফেসবুকে। কিচেন একটা নাচার ভিডিও দিছিল অনেকদিন আগে, আমি শেয়ার দিয়ে লিখছিলাম যে তার মনে আজ অনেক রং, কিছুক্ষণ পর দেখি আমি আন্দার হয়ে গেছি, পুরো ঝাড়খড় হয়ে গেল আর কি। পরে আমি আবার আরেকটা ভিডিও ঢুকে তারা দেখতেছি, আমি দেখি যে কালকে যে দেখি যে বোরকা আমার ছবি টবি দিয়ে ভরে রাখছে। যাক, তো এটা আনসার হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে তো কেউ না কেউ হইতে হবে। আমি কেন? আমাকে কেউ না কেউ তো আমি একটা হইতে হবে, এই জন্য আমি। তবে এগুলো ইয়ে আছে, আমরা আমাদের ফিজিক্স বইতে ছিল 9 ওই যে ওই কালি ঘড়ি 1 সেকেন্ড কেন 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড 1 সেকেন্ডই কেন, এগুলোর ইয়া ওই যে পরিমাপ আছে, ইংরেজি মান টান দিয়ে ক্লাস 9 এর ফিজিক্স বইতে আছে। হ্যাঁ, আমার মুখস্থ হয়নি, আপনারা যদি চান মুখস্থ করেন। হ্যাঁ বলো, এখন দেখবো না। এখন একটু ওয়েট করতে হবে, এটা আগে শেষ করে নেব। ভাই টু স্ট্রিংটা যেন কেন ইউজ করছি? আচ্ছা, সো এটা হচ্ছে ডাটা ইনসার্টের জন্য, এটা হচ্ছে প্রিন্টের জন্য। এখন দেখি এখানে আমরা এখানে অ্যারেস ডট টুস্ট্রিংটা লিখছি। অ্যারেস হচ্ছে একটা প্যাকেজ। আমরা যদি একদম উপরে যাই তাহলে এখানে দেখবেন import java.env
প্যাকেজ মানে হচ্ছে অনেকগুলা জাভা ফাইল হতে পারে, একটা জাভা ফাইল হতে পারে। সাপোজ আপনি জানেন এখন কিভাবে প্রাইম নাম্বার বের করতে হয়, রাইট? সো আপনি একটা প্যাকেজ লিখে ফেললেন প্রাইম নাম্বারের জন্য, লিখে এটা ওপেন সোর্স করে দিলেন, ফ্রি করে দিলেন। এখন আমার প্রাইম নাম্বার ইয়ে করা লাগবে, আমি জানি না কিভাবে কি করতে হয়, আমার দরকার নেই জানার, কাজটা হইলেই তো। দেন আমি আপনার কোড বা প্রজেক্টের এই ফাইলটা নামালাম, নামে আমি আমার এখানে ইম্পোর্ট করে নিলাম, করে নিয়ে আপনি বলছেন ডকুমেন্টেশনে বলছেন যে এই মেথডটা কল করে তার মধ্যে নাম্বারটা দিলে সে বলে দেয়। আমি ডকুমেন্টেশনে দেখে আসছি, আমি সেটা দিয়ে আমি এখানে কল করে লিখে দিলাম। সো আমি কিন্তু আপনার লেখা প্যাকেজটাকে ইউজ করলাম আমার কাজের জন্য। সেম ভাবে জাভা যখন আমরা ডাউনলোড করি প্রচুর ফাইল ডাউনলোড হয়, তার মধ্যে প্রচুর মেথড প্রচুর চলে আসে বিল্ট ইন। তার মধ্যে একটা হচ্ছে অ্যারেস। তো সেই অ্যারেতে অ্যারেস ডট টুইস্টিং মেথডটা যখন কল করি তখন হচ্ছে এই ভদ্রলোক ওই যা পায় আর কি অ্যারেতে সেটাকে এইভাবে সুন্দর করে প্রিন্ট করে দেয়। তো যখন আমরা এটা লিখবো, লাইক আমি যদি শুরুর লাইনটা কেটে দিই, এটা প্রথমে থাকে না, হ্যাঁ? তো আমি যখন এটা লিখি তখন এই জায়গায় একটা বেলুন চলে আসে, এন্ড এরর চলে আসে। বেলুনের এরর মানে হচ্ছে তোমার জন্য একটা সাজেশন আছে, তুমি একটা ভুল করছো বাট একটা সাজেশন আছে। তাহলে যে রাইট বাটন ক্লিক করে এন্টার দাও, রাইট লেফট, ওকে। দেন এখানে বলে দিচ্ছে হচ্ছে ইম্পোর্ট java.ut, এর মধ্যে অ্যারে নিয়ে লিখে দিছে আর কি। তো আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে এটা চলে আসবে, অথবা কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও দিলে সব চলে আসবে। উপরে যেটা কেটে দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি আবার উপরে দিয়ে দিলে আমি আবার উপরে গেলে লাইনটা পাবো আর কি। টু স্ট্রিং এর মেথডটা এখানে না দিয়ে আসলে না দিয়ে দেখতে পারো, আই অ্যাপ্রিশিয়েট ইট। না দিলে কি হয়, এই কোশ্চেনগুলো ভালো, এগুলো এক্সপেরিমেন্ট করতে হলে তো আর কিছু শেখা যায়। আর যদি এটা 2D অ্যারে হতো তাহলে এখানে ডিপ টুইস্টিং লিখতাম। এখন কথা হচ্ছে 2D অ্যারে কি, গ্রাফিক্স। ওকে, 2D অ্যারে সম্পর্কে আমরা একটু জানি। 2D অ্যারে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ ডেভেলপমেন্ট লাইফে খুব একটা লাগবে না, কমই লাগবে, বাট একটু জেনে রাখি যে জিনিসটা কি আর কি। তো যখন একটা 2D অ্যারে হয়, ইন্টিজার সাপোজ হচ্ছে আচ্ছা, এখানে সাইজ দিতে হবে দুইটা না। তো আমি দেখাই কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাবো। তো এটা হচ্ছে মেইনলি অ্যাকচুয়ালি অ্যারেজ অফ অ্যারে, 15 10 20 19 20 30 40 1 2 13। সো ধরি এটা একটা অ্যারে, তার ব্র্যাকেটে দিলাম। সো একটা মাদার অ্যারে আছে, তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেটে আমি আরো অনেকগুলা বাঞ্চ অফ অ্যারে লিখলাম। এটা কোথায় কাজে লাগতে পারে, এটা হচ্ছে সাপোজ হচ্ছে যার রোল 1, সে তার 6টা সাবজেক্টে কি কি নাম্বার পাইছে সেজন্য। সো রোল 1 এটা, রোল 2 এটা, রোল 3 এটা, এভাবে আর কি হতে পারে। তো সে সাপোজ আচ্ছা ধরে যে 15 20 এর পরীক্ষা আর কি, মানে নাম্বার অনেক খারাপ হয়ে যায়, 15 10 20 এরকম পাইছে, 19 পাইছে, 20 পাইছে, তারপর 12 13 পাইছে। সো হচ্ছে রোল 1 রোল 2 রোল 3। এখন এগুলো ফাইন্ড আউট করে কিভাবে বা এগুলো বের করে কিভাবে, এগুলো ইনডেক্স নাম্বারটা কিরকম হয়। আমাদের আগে কি ছিল যে নাম্বার অফ 1 লিখলে আমরা 1 এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা পাইতাম। এটা হয় হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেট দিয়ে আর কি। হ্যাঁ, যেমন 15টা যদি থাকে হচ্ছে 0 0 তে, তাহলে
10 কততে? 20, 19, সো 2D অ্যারের কনসেপ্টটা এটা আর কি। আর এই টুইস্টিং দিলে হচ্ছে 1D অ্যারে প্রিন্ট হয়ে যায়। আর এটার আগে যদি ডি ডাবল ডিপ টুইস্টিং লিখি তারপর টুইস্টিং ইয়া দেই তাহলে দেন হচ্ছে সেটা প্রিন্ট হয়ে যেতে পারে, প্রিন্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, ওইখানে আমি একটা জিনিস রেখে গেছি, সেটা হচ্ছে যে অ্যারের মধ্যে আমরা চাইলে ডাটাগুলা কোডের মধ্যে দিয়ে দিতে পারি। কিরকম? সাপোজ হচ্ছে আপনার লাইক আমাদের ওয়েবসাইটে বা অ্যাপের মধ্যে যে মেনুগুলো থাকে এগুলা নরমালি হচ্ছে ফিক্সড, মানে এই মেনুগুলো খুব একটা চেঞ্জ হয় না, রাইট? যেমন হচ্ছে হোম, মাই প্রোফাইল, সেটিংস, লগআউট। তো আমাদের যদি কনস্ট্যান্ট ডাটা থাকে, যেমন একটা প্রোফাইল অ্যাড যদি করি আমরা, সে জায়গায় হচ্ছে হোম, মাই প্রোফাইল, সেটিংস, লগআউট যেগুলো থাকতে পারে। তো কনস্ট্যান্ট যদি হয় সেগুলোকে আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারি আর কি। এখানে স্ট্রিং এর জন্য আমি লিখছি, যদি আমি ইন্টিজারের জন্য চাইতাম আমি লিখতে পারতাম। হ্যাঁ, এখানে নাম্বার দিতে হতো আর কি, 1 2 3 4 বা নাম্বার, মানে যে ডাটা টাইপ চেঞ্জ করলে ওই টাইপের ডাটা দেয়া যাবে। যেটা একটা স্ট্রিং এর জন্য করা যাচ্ছে সেটা ইন্টিজারের জন্য করা যাবে, ডাবলের জন্য করা যাবে, ফ্লোটের জন্য করা যাবে, সব কিছুর জন্য করা যাবে। তো এইটা বলার দরকার ছিল হচ্ছে যে আমার যদি কনস্ট্যান্ট ডাটা থাকে, মানে এই ডাটাগুলো চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই, সেক্ষেত্রে হচ্ছে আমি ডাটাগুলো দিয়ে দিতে পারি। তো এখন এইটা যদি এইটা তো একটা অ্যারে, এটা স্বীকার করি, কে কে স্বীকার করে না? হ্যাঁ, এটা একটা অ্যারে। ওই অ্যারেটা হচ্ছে আমরা আগে স্পেস ডিক্লেয়ার করে নিছি, তারপর তার মধ্যে ডাটা রাখছি। আর এই অ্যারেটা হচ্ছে শুরুতেই আমরা ডাটা দিয়ে দিছি। তো শুরুতে যে অ্যারেতে আমরা ডাটা দিয়ে দিব এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো আর কি। তো এখন হচ্ছে যদি আমরা জানতে চাই এই অ্যারের সাইজ কত, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে হচ্ছে অ্যারে ডট লেন্থ। আসলে কেন এটা ভুল করলাম? মনে হচ্ছে তো ভুল করলাম। আমি কি বাইরে চলে গেছি? না তো। ও, আমি মেইনের বাইরে চলে গেছি। ওকে, তো আমি এখানে কি করলাম, আমি হচ্ছে একটা অ্যারে নিলাম, যে অ্যারের মধ্যে কনস্ট্যান্ট ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে যে ডাটাগুলো চেঞ্জ হওয়ার খুব একটা স্কোপ নাই সেগুলো আমি দিয়ে দিলাম। সো এখানে আমি চাইলে এই অ্যারেটার লেংথ দেখতে পারবো। অ্যারেটার লেংথ দেখতে হলে হচ্ছে মেনু ডট লেংথ, এটা যদি দেই, এরপর যদি আমি এটাকে রান করি, আমার লেংথ কত? 4। তো আমি যদি আরো একটা বানাই, তাহলে কত হবে? কে বুঝতেছি না? এনিওয়ান? না বুঝলে বলবো, কারণ এগুলো হচ্ছে আপনার বেস। এরপরে
মানে আমি এরপর আর বলবো না আর কি যে এটা অ্যারে, আপনাকে বুঝে নিতে হবে এটা অ্যারে। সো যা শেখার এখন শিখে ফেলতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এই অ্যারের প্রতিটা আইটেম আমি প্রিন্ট করতে চাই। প্রিন্ট করা মানে কনসোলে লিখতে চাই আর কি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানে সাপোজ 50টা আইটেম আছে, আমি এগুলোকে এখানে প্রিন্ট করে দেখতে চাচ্ছি। কি করতে হইতে পারে আমাকে? আমি স্ট্রিং দিয়ে দিতে পারি, লুপ দিয়ে করতে পারি, আর ইনডেক্স নাম্বার দিই। যদি আমরা মেনু অফ 0 দেই, হোম প্রিন্ট হয়ে যাবে। মেনু অফ 1 দিলে 2 দিলে 3 4 5 এরর। ওকে, সো আমরা যদি ফর লুপ দিয়ে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করব? মানে ফর লুপ দিয়ে আমরা এগুলোকে বের করে ফেলবো আর কি। হাউ? তো দেখি, চলেন আগে দেখি, না এখন লিখবো না, দেখবো তারপর লিখবো, আমি সময় দিব। তো আমাকে বললেই হবে যে একটু সময় দেন, আমি লিখে নিচ্ছি। সো আমি এখানে একটা ইন্টিজার নিলাম, ইন্টিজারটা হলো আই। আইটা যাবে কত পর্যন্ত? 4। কেন 4? কে বলতে পারবে কেন 4? 0 থেকে শুরু করলাম আমি। ওকে, এরপর হচ্ছে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটার মধ্যে আমি লিখবো হচ্ছে অ্যারের যে নামটা আছে সেটা। আচ্ছা, কন্ট্রোল স্পেস দিলে এক্লিপসে সাজেশন দেখায়। তো আপনার ভুল করার স্কোপটা খুব একটা নাই, ভুল হলে বুঝতে পারবেন আর কি। সো আমি কি করলাম, আচ্ছা হিজি বিজি হয়ে গেছে, আমি আগে টপ করে দিই। এই যে হোম মাই প্রোফাইল সেটিংস ফর যে দিলাম, এটা ইকুয়াল টু দেব অ্যাবাউট, রাইট? সো আমি যদি এখানে লিখে দিতে পারি, লিখে দেই যে array items are array item is, সো আমি যদি রান করি, array item is home, array item is profile, array item is settings, about, এখানে জাস্ট আমি যে লুপটা চালাইলাম সেই লুপ, রাইট? লাইক আমার ইন্টিজার 0 আছে, এটা প্রতিবার বাড়তেছে এন্ড বের 4 পর্যন্ত যাবে। সেজন্য আমি এই যে মেনু আছে সেখানে হচ্ছে আইটা বসাই দিলাম। সো আই ভ্যালু এখানে প্রথমে 0 হচ্ছে, তারপরে ঘুরে আসে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, আর বাই দিস টাইম সেগুলোকে প্রিন্ট করে ফেলতেছে বিকজ অফ দিস হচ্ছে। যেহেতু 5টা জিনিস তো আই লেস দেন 4 কেন হবে না? 0 থেকে শুরু করবো, আবার 0 1 2 3 4 5, 0 1 2 3 4, এই হ্যাঁ 4। আচ্ছা, সো তাহলে ওখানে পাস হওয়ার কথা না? এখানে আমি 5 দিতে পারি। যদি 1 থেকে শুরু করতে সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে 1 থেকে শুরু করতে হবে। আপনি এখানে 10 থেকে শুরু করে 15 পর্যন্ত যেতে পারেন, জাস্ট আপনার 5টা স্টেপ দিলেই হয়। 5 স্টেপ গেলে এখানে এক এক করে বাড়বে, হবে না, কারণ হচ্ছে অ্যারে ইনডেক্স নাম্বার তো আমরা 0 1 অরিজিন 0। হ্যাঁ। ওকে, এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। এক্ষেত্রে কি সমস্যা হবে? মাই প্রোফাইল থেকে প্রিন্ট করা শুরু করবে। ও আচ্ছা, 1 নম্বরে চলে গেছে। হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, এখানে আরেকটা ভালো কাজ করা যায়, কে বলতে পারবে কি? কোশ্চেন করতে পারতেছি না, তো বলে দিই। লাইক আমি এখানে 4 দিছি, হ্যাঁ, দিস বিকজ অফ আই নো যে এখানে কয়টা আইটেম আছে, বাট আমি যদি না জানি যে কয়টা আইটেম আছে, ওকে, ফরগেট ইট।
সাপোজ এখানে 200টা আইটেম আছে, তাহলে আমি এখানে একটা একটা করে বলবো কি দিতে পারি, মেনু ডট এই তো পারি। আপনি এখন বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বুঝলে গেল। তো আমি যদি মেনু ডট লেং দিই তাহলে আমার এটা মেনু ডট লেং আমাকে কত দিচ্ছে, 1 2 3 4 5। সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, লেস দেন দিলে হবে, বুঝছি? হ্যাঁ, কারণ আমার এটা অ্যাকচুয়ালি নাম্বারটা রিটার্ন করতেছে, এখানে 5টা আইটেম আছে, সো এটা 5 দিচ্ছে। সো আমি যদি এখানে ইকুয়াল টু দিই 5 নাম্বার ঘর দিবে, কিন্তু 5 নাম্বার ঘর বলে কিছু নেই। হ্যাঁ, পৃথিবীতে 5 নাম্বার ঘর বলে কিছু নেই, বুঝছে? আর এই মেনু অ্যারেটা যদি আমি এভাবে প্রিন্ট করতে চাইতাম, এই যে এই আগেরটা যেভাবে করছি, তাহলে হচ্ছে জাস্ট এভাবে লিখে দিতাম এই জায়গায় মেনু দিয়ে দিতাম, আর যখন আমি রান করতাম ওই আগের মতো করে অ্যারেটা চলে আসতো। মাই বুঝতে পারছি? কে বুঝি নাই? সাবির বুঝতেছি? আচ্ছা আমি একজনের নাম জানি, আস্তে আস্তে নামগুলো মনে থেকে যাবে, যাদের নাম মনে থাকবে তাদের নাম এখানে আসতে থাকবে আস্তে আস্তে, যাদের নাম মনে থাকে তাদেরকে পচাই বেশি। ওকে, এখন হচ্ছে যদি আমি না জানি যে অ্যারের সাইজ কত, অ্যাকচুয়ালি আমাকে জানতেই হবে অ্যারের সাইজ কত, এটা অ্যারের একটা লিমিটেশন, যে আমাকে জানতে হবে অ্যারের কত সাইজের, তা না হলে আমি হয়তো অ্যাসাইন করে রাখবো বিগ একটা সাইজ, তখন অনেক মেমরি লস হবে, আবার হয়তো কম করলে তখন এক্সেপশন দিবে, এরর দিবে, আপনার অ্যাপ ক্র্যাশ করবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে অ্যারের সাইজটা জানতে হবে যখন আমরা অ্যারে ইউজ করব। সো অ্যারেতে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারেতে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, অ্যারে থেকে কিভাবে ডাটা বের করতে হয়, কিভাবে কনস্ট্যান্ট ডাটা অ্যারেতে লিখে দিতে হয়, কিভাবে অ্যারে লেংথ বের করতে হয়, এই 4-5টা জিনিস আমরা আমাদের মনে থাকবে, এই 4-5টা জিনিস অনেক লাগবে, সো অ্যাকচুয়ালি মনে থাকতেই হবে। ওকে, নেক্সট টপিক। তো আমরা হচ্ছে লাস্ট দিন ক্লাস অবজেক্ট সম্পর্কে জানছিলাম, রাইট? মেথড সম্পর্কে একটু একটু জানছিলাম, রাইট? যারা প্র্যাকটিস করি নাই তাদের মনে আছে? হোমওয়ার্কটা জরুরি কেন? হোমওয়ার্ক করলে হচ্ছে আপনি প্র্যাকটিস করছেন, সো আপনার পারবেন বা পারা উচিত। বাট যখন আপনি প্র্যাকটিস করতেছেন না, তখন কি হবে? ভুলে যাব। আমি এখন আর দেখা লাগে না, লাইক মানে এরপরের টপিকগুলোতে আপনাদেরকে পড়ানোর আগে আমাকে দেখে আসতে হয়, বাট আমি জাভা করি হচ্ছে 5 বছরের উপর, অ্যান্ড্রয়েড 2 বছরের বেশি, তো আমারই এখনই দেখতে হয়, এখনো আমাকে দেখে আসতে হয়। সে জায়গায় আপনারা তো শুরু করলেন না, এখনো মস্তিষ্কে এগুলো বসে নাই, বসবে আস্তে আস্তে। বুঝেন আপনাদের কি পরিমাণ প্র্যাকটিস লাগবে। এগুলো তো বেখাপ্পা কেন মানে এখন যেমন আগের যে একটা ম্যাথমেটিক্স যেমন আর্লি ইয়ার ইন্টারমিডিয়েটের একটা ম্যাথমেটিক্স এখনো মনে আছে, তো এই জিনিসটা এইভাবে মাথার মধ্যে গাঁথা যায় না। একটা সময় হয়ে যাবে, করতে করতে হয়ে যাবে। আর টু বি অনেস্ট আমি এটা পছন্দ করি, রিজন ইজ এটা একটু কঠিন। হ্যাঁ, এটা লাইক আপনি চাইলে ওয়েব শিখতে পারবেন, আপনি চাইলেই গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন, না অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে শেখা খুব একটা সোজা না। হ্যাঁ, রিজন ইজ এটা বেকআপটা, এন্ড অ্যাকচুয়ালি দিস ইজ দ্য স্টার্ট অফ বেকআপটা। আমার এক্সপেকটেশন আস্তে আস্তে কমে যায় আর কি, যখন দেখি মানে
ফেস দেখলে বোঝা যায়। যখন বলি বলা শেষ আমি সবার ফেসের দিকে একবার করে তাকাই, কে কিভাবে হাসছে। কারো দিকে শাক বের হয়ে যেতেছে, কেউ হতাশে চোখ টোখ বন্ধ হয়ে আসতেছে। আর এই জিনিসের মজাটা এই জায়গায়, আপনি যখন শিখে ফেলবেন এই জিনিসটা বা শিখা শুরু করে দিবেন, আপনার অ্যাকচুয়ালি খুব বেশি কম্পিটিটর থাকবে না। মার্কেটে খুব ভালো অ্যাপ ডেভেলপার খুব একটা নেই এখন। ঠিক আছে, আপনি যদি লিস্টও করেন 500-600 জন বা 1000 জন, এর বেশি আপনি পাবেন না খুব ভালো ডেভেলপার আর কি। এমনি অনেকে শুরু করে বা একটু টুকটাক প্র্যাকটিস করে। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাকে বলে দেয় যে এটা একটু টাফ, এটাকে একটু বেশি সময় দিতে হবে, এটা নিয়ে একটু বেশিক্ষণ থাকতে হবে। কেমন থাকতে হবে একটু এক্সাম্পল দিই। লাইক আপনি আমার একটা ফ্রেন্ড হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপার আর কি, আমি কিন্তু নাম বলিনি আর আমার ফ্রেন্ড শুধু একজন না। ভাই জাকির ভাই কি আপনার কাছে? সো ও হচ্ছে যখন ডেভেলপ করা শুরু করতো তখন হচ্ছে আর কোনো কিছুর খেয়াল থাকতো না আর কি। হ্যাঁ, ওই আমার একসময় টিম ছিল, আমরা টিম ওয়াইজ কাজ করতাম, অ্যাপ ডেভেলপ করতাম। তো ও হচ্ছে ওয়ান অফ দি ডেভেলপার ছিল আমাদের। তো আমাদের তখন খুব ক্রাইসিস অবস্থা, আমরা নতুন স্টার্ট আপ কাজ শুরু করছি, খুব কাজ করতে হয় প্রচুর, মানে সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত, মানে মানুষের উপর যে নেয় আর কি। তো এরকম কাজ করতে হইতেছে এন্ড একটা সময় পর আমাদের হচ্ছে অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে, যেটা হয় যে নিজেদের মধ্যে না 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 টাকা পয়সা শেষ আর কি। আরো প্রচুর কাজ করতে হবে আরো, আর আমাদের বিগ একটা টাকার পরিমাণ আটকে গেছে এক জায়গায়। হ্যাঁ, এই জন্য আমাদের পরে ওই বাসা থেকে এনে আমাদের অফিসের ভাড়া দিতে হতো আর কি। এমন বাজে অবস্থা। তো ও ছিল হচ্ছে খুব ডেডিকেটেড ডেভেলপার। তো মানে যখন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার দরকার ছিল তখন দিত না, আরেকটু করি আরো 2 লাইন করি, এই এররটা সলভ করেই যাবো। ঠিক আছে, এই এররটা সলভ করেই যাবো। তো এই জন্য ওরা আমরা একসময় মানে বকাবকি শুরু করি যে এটা তো ঠিক না, অসুস্থ হয়ে যাবে। তো মাঝে মাঝে আমরা অফিসে থাকতাম। তো একদিন রাত আমি বাসায়, আমার আরেক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো ও তো খুব অসুস্থ। কি হয়েছে, যা দেখি যে ওর অবস্থা বিরাট খারাপ, তো কিডনির অবস্থা মানে জাহান্নাম হয়ে গেছে আর কি। ওরা নিয়ে আসছে ইঞ্জুরি করে হসপিটাল। তো এই যে আরেকটু 2 লাইন লিখি, আরেকটু এররটা সলভ করি, তারপর যাবো, এটা করতে করতে ওর অ্যাকচুয়ালি এই জায়গার অবস্থা ডেট হয়ে গেছে। ওদের এখন কি অবস্থা, এখন কি করে উনি? এখন হচ্ছে জব করে খুব বড় একটা কোম্পানিতে, খুব ভালো পজিশনে আছে। ডেডিকেশন পেইড অফ। আপনি যখন কাজ করবেন, পরিশ্রম করবেন, এটা অ্যাকচুয়ালি কখনো বিট্রে করবে না আপনার সাথে। হিউম্যান ক্যান বিট্রে, বাট আপনার কাজ, আপনার পরিশ্রম এগুলো কখনো বিট্রে করবে না। আর একটা জিনিস আপনাকে বলতে পারি, আপনি যখন খুব ভালো কাজ করবেন, আপনার অ্যাকচুয়ালি জব খুঁজতে হবে না বা আপনার অপরচুনিটি খুঁজতে হবে না, অপরচুনিটি আপনাকে খুঁজে বের করবে। আমি অ্যাকচুয়ালি এটা দেখছি, আমি সাক্ষী। হ্যাঁ, আমি বই পড়ে বা শুনে বলি না, আমি দেখছি এটা, আমি সাক্ষী এটা। যে আপনি যখন ভালো কাজ করবেন আপনাকে খুঁজে খুঁজে বের করবে, বের করে আপনাকে ডেকে ডেকে নিয়ে যাবে, আপনাকে ইয়া দিবে, অফার দিবে, স্কোপ দিবে, বলবে যে আমাদের সাথে কাজ করেন, আমাদের সাথে এটা। এই জায়গায় ওই স্কোপটাও আছে। আর নর্মালি হচ্ছে অন্য যে জায়গায় যে কোনো ইয়ার স্যালারির চেয়ে এই জায়গার স্যালারিটা খুব হ্যান্ডসাম, খুব ভালো। রিজন ইজ দিস, একটু লেখাপড়া। হ্যাঁ, তো এটা সবার জন্য না, সবাই পারে না, সবার হয়ে ওঠে না, এর জন্য পরিমাণটা কম। অনেকে বলে যে জব নেই, আমি বলি যে ডেভেলপার নেই, ভালো ডেভেলপার নেই, সিরিয়াসলি। অনেকেই খোঁজে, লাইক যারা পরিচিত আছে, রেফারেন্সটা তো বুঝি। রেফারেন্স মানে কি, বিডি জবসে যা সিভি দিতে থাকবেন, কেউ আপনাকে ডাকবে না। বাট যদি যখন আপনাকে কেউ একজন রেফার করে দিতেছে, আপনি যে ভাইরে বলে এরপর একটা পাস করে আপনি ইউ হ্যাভ টু শো ইয়ার কোয়ালিটি। হ্যাঁ, আপনার অবস্থা আপনাকে বোঝাতে হবে। সো এই জিনিসটা যারা পরিচিত অনেক ভাইয়ের কোম্পানি আছে আর কি, তো ওনারা বলে যে ডেভেলপার রেফার করতে, যে কি পরিচিত ভালো কেউ থাকলে দেন আমাদের এখানে। তো তখন যে সমস্যাটা হয় আর কি, যে আমি বিপদে পড়ে যাই, নাই ডেভেলপার, ক্রাইসিস, এগুলো অনেকেই করতেছে দেখি, কিন্তু ওই ওনারা যে বলবো যে এই নেন বা এই করে, এরকম খুব একটা দেখি না। আমার
আমার অনেকগুলো ব্যাচ শেষ, হ্যাঁ এর মধ্যে আমি বলতে পারি সবাই পারে কম বেশি, কিন্তু খুব ভালো ডেভেলপার 8 থেকে 10 জন। একদম ওভারঅল আমার লাস্ট এক বছরে প্রায় 150 মধ্যে 50 ছেলেমেয়েকে আমি ট্রেনিং দিচ্ছি। তো এর মধ্যে যদি 10 হয় এটা কিন্তু খুব একটা ভালো না। তো এটা কি আমার দোষ নাকি ওদের দোষ? হ্যাঁ আমারও দোষ থাকতে পারে, আমারও তো পড়ানি ঠিক ছিল না, বাট ওরাও ওইভাবে হয়তো এফোর্ট দেয় না বা ইয়ে করে না। তো আমি প্রথমে ফ্রাস্ট্রেশনে ছিলাম যে আমি কি তাহলে পড়াইতে পারতেছি না। পরে যখন দেখলাম যেগুলো ভালো হলো খুব ভালো, তখন বললাম না কিছু পারি, অত খারাপ না। কয়েকজন দেখি খুব ভালো কাজ করে, যারা খুব ভালো কাজ করে তারা অ্যাকচুয়ালি আমার সাথে কাজ করতেছে, তো স্কোপটাও আছে। যদি খুব ভালো কাজ করে স্কোপগুলো আছে, ওপেন আছে। আর এই কমিউনিটিটা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট কমিউনিটিটা খুব বেশি বড় না, একদম ছোট, মোটামুটি সবাই সবাইকে চিনে। সো ইফ ইউ হ্যাভ গুড স্কিল আপনি পরিচিত হয়ে যাবেন আমার পড়াশোনার মধ্যে। আর পরিচিত হলে আপনার অপরচুনিটিগুলো আসতে থাকবে, কাজগুলো করতে পারবেন। তো সবার এম ইন লাইফ কি? ভালো কিছু করা, ভালো কিছুতে যাওয়া, সেটেল হওয়া, বাবা মার নাম মুখ উজ্জ্বল করা। মুখের সামনে যে একটা টর্চ লাইট ধরে জেলা জেলা এই যে দেখো তোমার মুখের মধ্যে দিচ্ছে না, ফেয়ার অ্যান্ড লাভলি কি কি আছে না, 7 দিনে মুখ উজ্জ্বল, এটা কিনে নিয়ে যাবে আজকে। আর নামের মধ্যেও ফেয়ার লাভলি দিতে থাকবে, ইনশাআল্লাহ নামও চলে আসবে। এত কিছু বলার রিজন কি? উজ্জ্বল করে ভালো করে শেখ। ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন। আমি যে ওদেরকে ধরবো যে আমাকে টাকা পয়সা দাও, আমি তো বলতেছি ভিডিওটা করলে আর বলা লাগতো না। ভিডিও চলতেছে কিন্তু বলে দিতে হবে এটা যাতে আপলোড না করে। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের আমরা ইনহেরিটেন্সে যাব। ইনহেরিটেন্স জিনিসটা কি? এটা নিয়ে লাস্ট দিন একটু হিন্ট দিছিলাম, মেবি মে নট বি, ক্লাসের অবজেক্ট সম্পর্কে বলছিলাম। ওকে, সো আমরা লাস্ট দিন একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করে সেখানে প্রাইম নাম্বার চেকার, ইভেন অড চেকারের মেথডটা লিখে দিয়েছিলাম, আর মেইন ক্লাসে আমরা এটার জন্য অবজেক্ট ক্রিয়েট করছিলাম। দেন অবজেক্ট ক্রিয়েট করে আমরা একটা নাম্বার দিছি, এটা ট্রু না ফলস বা ইভেন না অড আমাদেরকে বলে দিচ্ছিল, মনে আছে? তো আমি যদি যাই অ্যানাদার ক্লাস, এটা হচ্ছে সেই আমাদের অ্যানাদার ক্লাস, এটার মধ্যে আমরা ইভেন অড চেকের একটা মেথড দিচ্ছি। এই মেথডটা যখন আমরা ওই পাশে অবজেক্ট ক্রিয়েট করে কল করতেছি, তখন আমাদেরকে বলে দিচ্ছে। এখন হচ্ছে আমরা জানবো হচ্ছে ইনহেরিটেন্সটা সম্পর্কে। এটা বাংলা কি? উত্তরাধিকার সূত্র। উত্তরাধিকার সূত্র। সো আপনারা এখন পর্যন্ত কি উত্তরাধিকার সূত্রে কি কি আছে? জমি জমা পাওয়া যেতে পারে। আপনি ছাড়া আপনাকেও কিছু পাইছেন? পাই নাই অবশ্য। আমি আমি চা খেতে খুব পছন্দ করি, আমার দাদার অনেক বড় একটা চায়ের কাপ ছিল, ওইটা আমি উত্তরাধিকার সূত্রে পাইছি। এখনো আছে? না এখন আর নাই, এই যে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে কোথায় জানি কখন চলে গেছে। সো ইনহেরিটেন্সের ট্রু ইনহেরিটেন্স বা ইনহেরিটেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে যেটা বুঝি আসলে ওইটাই, উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া। একটু আগে আমরা একটা জিনিস দেখলাম যে অ্যারেস ডট টুইস্ট্রিং লিখলে সে অ্যারেটাকে প্রিন্ট করে দেয়, বাট এই টুইস্ট্রিং যে মেথডটা, অ্যারেস যে ক্লাসটা বা প্যাকেজটা, এটা কে যে লিখছে, কে লিখছে বলতে পারবো? পারবো, সান মাইক্রোসিস্টেম, যারা জাভা ডেভেলপ করছে তারা। ওটা তো অনেক ডেভেলপার ছিল, আবার অনেকে ইচ্ছা মতো নিজের কোডটা তো আপলোড করে দেয়, এখান থেকে তো অ্যাড হয়। ওগুলো ওপেন বা ওগুলো ফ্রি। এখানে হচ্ছে এই মাঝে মাঝে ইয়া হয়, ইন্টারভিউ করে স্কলারশিপের ব্যবস্থা করা হয় আর কি। তো গ্রাফিকের ইন্টারভিউর সময় আমরা বসছি আর কি, হ্যাঁ বুঝছেন আমি প্রোগ্রামার কোডিং করি, আমি গ্রাফিক্স নিয়ে
বোর্ডে অনেকে ছিল, আমিও ছিলাম আর কি। হ্যাঁ, এটা থাকার রিজন হচ্ছে কেউ যদি এসে বলে আমি প্রোগ্রামিং করি তাহলে ধরা আর কি। তো সে একজন আসছে, তার কাছে কোশ্চেন ছিল যে ফটোশপ কারা বানাইছে। সে অনেক চিন্তা ভাবনা করে বললো জানতাম কিন্তু বলতে পারতেছি না। আরে বাবা, এডোবে ফটোশপ, এডোবে বানাইছে। ডেভেলপার কে ডেভেলপ করছে এটা আমিও জানি না। ডেভেলপাররা কখনোই সামনে আসে না, এটা কোম্পানি আসবে ওরকম আর কি। সো জাভায় যারা কোড লিখছে অ্যাকচুয়ালি ওই সাম ইকোসিস্টেম যারা জাভা ডেভেলপ করছে তারা লিখছে। বেশি কিছু জানার দরকার নেই, আমরা জানবো না। সো যখন আমরা জাভা ডাউনলোড করি তখন হচ্ছে এই অ্যারেস বা একটু স্ট্রিং ক্লাস মেথড এগুলো ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা জাস্ট কল করলাম, এটা চলে আসলো। যখন আমরা অ্যান্ড্রয়েড ইক্লিপস অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা ইনস্টল করব, অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আমরা অ্যান্ড্রয়েডে যাব তখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোড লিখব, অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করব, তার সাথে এসডিকে নামক একটা জিনিস আসবে। এসডিকে মানে কি? সফটওয়্যার একটু না বলে দিলে হয় না, মাথার পিছে একটা মারলে তো আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট কি। সো যখন আমরা এসডিকে তে ডাউনলোড করে ফেলবো তখন আমরা দেখব এসডিকে তে অ্যাকচুয়ালি অনেকগুলো জাভা ফাইল আসছে, নাথিং। আর আমরা আমাদের কোডে বা আমাদের মেইন ফাইলে আমরা ওই ক্লাসগুলোকে ইউজ করে করে কাজ করব। সো ওগুলা অ্যাকচুয়ালি ওরা দিয়ে দিছে, গুগল আমাদেরকে দিয়ে দিছে। ওগুলো আমরা উত্তরাধিকার সূত্রে পাচ্ছি বা এই ডেভেলপমেন্টের উত্তরাধিকার সূত্রে পাচ্ছি। সো ইনহেরিটেন্স কনসেপ্টটা এটা, উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া। তো আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমরা যে ক্লাসটাতে লিখি এটাকে বলা হচ্ছে সাব ক্লাস, আরেকটা হচ্ছে সুপার ক্লাস। সুপার ক্লাসটা হচ্ছে মেইনলি এসডিকে এর সাথে আসে আর কি, বা এই যে ইভেন অ্যারেজ একটা সুপার ক্লাস। তো আমরা হচ্ছে ওই ক্লাসের ব্যাপারগুলো এখানে ইউজ করব। উত্তরাধিকার কথা যেটা বলছিলাম, সাপোজ আপনার দাদার একটা বাড়ি ছিল, একটা গাড়ি ছিল, একটা জমি ছিল, আর উনি একবার একজনের মাথা ফাটাই দিয়েছিল, একটা মামলাও ছিল। চারটা জিনিস ছিল আপনার দাদার, বংশ পরম্পরা এগুলো পেয়েছে আপনার বাবা, এরপরে আপনি। উত্তরাধিকার সূত্রে পাওয়া। সো আমি যদি একটা গ্র্যান্ডফাদার ক্লাস লিখি, ওইখানে যদি আমি চারটা মেথড লিখি, একটা বাড়ির জন্য, একটা গাড়ির জন্য, একটা ল্যান্ডের জন্য, আর একটা হচ্ছে কেসের জন্য, দেন হচ্ছে আমি আমার ক্লাস থেকে এগুলাকে ইনহেরিট করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ইনহেরিটেন্সের মেইন কনসেপ্ট এই জায়গায়। আমরা যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শুরু করব তখন আমরা দেখব যে এই যে এসডিকে তে যে ক্লাসগুলো আসছে সেগুলোকে আমরা ইনহেরিট করে করে ইউজ করতেছি, বা ওইগুলো থেকে আমরা সুবিধা নিয়ে নিয়ে ইউজ করতেছি। আমরা সবকিছু লিখবো না, আমাদের পক্ষে সবকিছু লেখা সম্ভব হবে। সো অনেক কিছুই অলরেডি লেখা আছে যেগুলো আমরা ইউজ করে করে করবো। সো অনেক কিছু ইনহেরিটেন্স দেওয়া আছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে সুপার ক্লাস আর কি, মানে যেগুলা অলরেডি দেয়া আছে, দেন আমরা ইউজ করবো আমাদের সাব ক্লাস থেকে বা মেইন ক্লাস থেকে ইনহেরিট করে করে। এখন আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম যে অ্যানাদার ক্লাসের মধ্যে আমরা একটা মেথড লিখছি। সো আমরা আজকে হচ্ছে যেটা করবো, এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, ওইখানে গ্র্যান্ডফাদার একটা ক্লাস ক্রিয়েট করবো, তারপরে মাই ফাদার একটা ক্লাস ক্রিয়েট করবো, আর একটা মেইন ক্লাস মানে আমার জন্য একটা ক্লাস ক্রিয়েট করবো। দেন হচ্ছে গ্র্যান্ডফাদারের মধ্যে আমরা চারটা মেথড লিখবো, হচ্ছে বাড়ির জন্য, গাড়ির জন্য, ল্যান্ডের জন্য। তারপর হচ্ছে ইনহেরিটেন্স ইউজ করে আমরা এগুলো আমাদের ক্লাসে অ্যাক্সেস করব। সো মেইন কনসেপ্ট অফ ইনহেরিটেন্স হচ্ছে ক্লাস অবজেক্ট এগুলো লেখা আছে, আমরা এগুলোকে ইনহেরিট ব্যবহার করব। সো যেহেতু এটা ওওপি, সেহেতু আমাদের ব্যবহার করা সিস্টেমটা কি হবে, অবজেক্ট ক্রিয়েট করে করে আমরা অ্যাক্সেস করব এগুলোকে। ঠিক আছে, সো দেখি আমরা হ্যাঁ কিভাবে। হ্যাঁ শিওর। মানে প্যারামিটার পাসিং ব্যতীত মেথড আর ইনহেরিটেন্সের মধ্যে পার্থক্যটা কি হবে? মানে মেথডে কিন্তু ভাই কল করলে অন্য একটা ক্লাস থেকে কল করলে আবার চলে আসে ভ্যালুটা, এখানে আমার সুপার ক্লাস থেকে আমি কল করব আমার সাব ক্লাসের ভিতরে চলে আসবে। সো পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে লাইক আমি
এখানে মাই ক্লাস একটা লিখলাম, অ্যানাদার ক্লাস একটা লিখলাম, এই ক্লাস থেকে এই ক্লাসে অ্যাক্সেস করা যাচ্ছে। সো এরপর হচ্ছে তুমি থার্ড আরেকটা ক্লাস লিখলাম, সেটা থেকে তুমি প্রতিটাতে অ্যাক্সেস করতে পারতেছো, কিন্তু থার্ডটা মাই ক্লাস ও অ্যানাদার ক্লাস ও মাই ক্লাস তিনটা সূত্রে ঘাটতে কখনোই পারবা না এখন। যেমন হচ্ছে তোমার বাবা যদি না থাকে তাহলে হচ্ছে তুমি দাদার জিনিস পাবে না, তো এটা আরেকজনের দাদা, এটা তোমার দাদা না। সো ওইটাই আর কি। সো ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি অনেকগুলো ক্লাসকে লিংক করে এন্ড সবগুলা প্রপার্টিজ অ্যাক্সেস করতে পারে। আর লিংক করার জন্য যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় সেটাকে বলা হচ্ছে এক্সটেন্স, বর্ধিত করা। ওকে, সো আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করব অ্যাকচুয়ালি। প্রজেক্টের মধ্যে তিনটা ক্লাস করব, একটা হচ্ছে মেইন ক্লাস, তারপর একটা হচ্ছে মাই ক্লাস মানে মেইন ক্লাস, একটা হচ্ছে মাই ফাদার ক্লাস, একটা হচ্ছে মাই গ্র্যান্ডফাদার ক্লাস। আগে দেখি তারপর আমরা করবো বা লিখবো বা অন্য কিছু করবো। তো নতুন একটা জাভা প্রজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, সো আমি তিনটা ক্লাস করলাম, মাই মেইন ক্লাস, মাই ফাদার মধ্যে কিছুই নেই, জাস্ট ক্লাসের নামটা, তারপর হচ্ছে মাই গ্র্যান্ডফাদার ক্লাস। ওকে, সো নাও গ্র্যান্ডফাদার ক্লাসের মধ্যে আমরা চারটা মেথড লিখবো। ওকে, এটা বুঝছি। আমি জাস্ট গ্র্যান্ডফাদার ক্লাসে চারটা মেথড লিখলাম এন্ড এটার মধ্যে একটা জাস্ট প্রিন্ট লাইন লিখে দিলাম আর কি। প্রথমটার নাম হোম, ল্যান্ড, কার, তারপর হচ্ছে কেস বা মামলা। ওকে, এখন আমি মাই ফাদার ক্লাসে গেলাম, যে হচ্ছে আমি এক্সটেন্স করলাম হচ্ছে মাই গ্র্যান্ডফাদার ক্লাসকে। সো এখানে আমি কি করলাম, আমি হচ্ছে গ্র্যান্ডফাদার একটা ক্লাস লিখলাম, দেন হচ্ছে সেটাকে মাই ফাদার ক্লাস থেকে এক্সটেন্ড করলাম মাই গ্র্যান্ডফাদারকে। এই কথার মানে হচ্ছে, এই লাইনটার মানে হচ্ছে গ্র্যান্ডফাদারের সকল সুবিধা মাই ফাদার পাবে। সো এটা আমি অ্যাকচুয়ালি ইনহেরিট করলাম। যখনই এক্সটেন্ডস কিওয়ার্ডটা দেখব
তার মানে হচ্ছে আমি ইনহেরিট করলাম। বুঝতেছি? ওকে। সো এখন আমি মাই মেইন ক্লাসে গেলাম, যে হচ্ছে আমি এক্সটেন্ড করলাম হচ্ছে মাই ফাদার ক্লাসকে। এখন আমি অবজেক্ট ক্রিয়েট করব, মাই গ্র্যান্ডফাদার এমএফ তারপর হচ্ছে এমএফ ডট হোম যদি আমি লিখি তারপর রান করি তাহলে বাড়িওয়ালা মেথডটা চলে আসলো। এটা বুঝছি? আচ্ছা, যেটা করলাম আবার আবার বলি, গ্র্যান্ডফাদার ক্লাসে আমি 4টা মেথড লিখলাম। grandfather, my father, my class। সো এখানে আমার হচ্ছে হোম, কার, ল্যান্ড, দেন হচ্ছে আমি কি করলাম এখানে এক্সটেন্ড করলাম হচ্ছে এইটাকে, আর এখানে এক্সটেন্ড করলাম হচ্ছে এইটাকে। সো খেয়াল করি আমি গ্র্যান্ডফাদারের সব অ্যাডভান্টেজ বা সব প্রপার্টিজ আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। দেন আমি এখানে কি করলাম, আমি এখানে মাই গ্র্যান্ডফাদারের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এন্ড অবজেক্ট ক্রিয়েট করে আমি মেথডটাকে অ্যাক্সেস করতেছি, রাইট? ওকে, এখন দেখি আচ্ছা এটা তো ইয়ে ক্লাস এই জন্য আসতেছে। ওকে, এটা না, আমি দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখে তারপর বলতেছি এটা কি করলাম। সো আমি এখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা হচ্ছে গ্র্যান্ডফাদারের আর একটা হচ্ছে মাই ফাদারের, রাইট? এখন মাই ফাদার অবজেক্ট ক্রিয়েট করার কারণে আমি ল্যান্ড মেথডটাকে অ্যাক্সেস করতে পারতেছি। মাই ফাদার অবজেক্ট ক্রিয়েট করে সেটা দিয়ে আমি ল্যান্ড মেথডটাকে অ্যাক্সেস করতেছি, রাইট? আমি ল্যান্ডের আনসার পাচ্ছি, এটা তো বুঝছি। এখন আমি যদি মাই ফাদার থেকে ইনহেরিটেন্সটা সরায় দেই তাহলে এই জায়গায় শেয়ার পাচ্ছে না। সো আপনার দাদা যদি আপনার বাবাকে বের করে দেয় তার মানে আপনি পাচ্ছেন না। এইটাই হচ্ছে সিম্পলি ইনহেরিটেন্স। যে আরেকটা সুপার ক্লাস আছে, এখানে দাদা হচ্ছে সুপার ক্লাস, তার যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো বাবা পাচ্ছে, বাবা থেকে আমি পাচ্ছি। সো দাদা যদি বাবাকে বের করে দেয় মানে ইনহেরিট না করে তাহলে আমি পাচ্ছি না কিছু। ওইটা হচ্ছে জাভার সুবিধাটা, হ্যাঁ, বাট ম্যাক্সিমাম কেসে আমরা ইনহেরিটেন্সটা দেখব। কারণ কি? কারণ হচ্ছে একটা প্যাকেজে একটা মেইন ক্লাস থেকে অনেকগুলো সাব ক্লাস সুপার ক্লাস থাকে। সো আপনি হয়তো ওই ক্লাসটার অ্যাক্সেসটা পাচ্ছেন, বাকিগুলো আপনি এমনি পাবেন।
বাকিগুলো আপনি ওই ইনহেরিটেন্স দিয়েই পাবেন। এমনি জাভার যে প্রপার্টিজ, ওপির যে কনসেপ্ট, সেটা অনুসারে এই যে মাই গ্র্যান্ডফাদার ক্লাসটা আমি এমনিই পাবো, ইনহেরিট করা লাগবে না। বাট আমি ইনহেরিটেন্সটা বোঝানোর জন্য এখানে তিনটে স্টেপ দিলাম, গ্র্যান্ডফাদার, মাই ফাদার, মি, একটা একটাকে এক্সটেন্ড করতেছে। সো আমি মাঝখান থেকে যদি আনলিঙ্ক করে দেই, কাউকে বের করে দেই, তাহলে হচ্ছে আমি পারতেছি না আর ওই মেথডটা অ্যাক্সেস করতে। এটা অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সের কনসেপ্টটা। বুঝছি? কেউ বুঝিনি এমন আছি? দেখছেন আমি, হ্যাঁ আমি 100% সফল বুঝে নিতে। এগুলো অ্যাকচুয়ালি মজার জিনিস। হ্যাঁ আমি বেকাপ্পা বলি, কঠিন বলি, কিন্তু এগুলো আসলে মজার জিনিস। আপনি একবার যদি মজাটা পেয়ে যান, তারপর দেখবেন যে এই আমার ফ্রেন্ডের অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আর যেটা আমি ফোকাস করি, ফোর্স করি, সেটা হচ্ছে আপনি জাস্ট জিনিসটা বুঝেন, কোড লেখার দরকার নেই। আপনি বুঝলে কোড আপনি ঠেলে ঠেলে লিখে ফেলতে পারবেন, হেল্প নিয়ে দেখা মেখা লিখে ফেলতে পারবেন। আপনি যদি না বুঝেন, সারা জীবন কোড লিখে গেল, কিচ্ছু হবে না। আপনি জানেন প্রাইম নাম্বারে 8টা লাইন কোড লিখতে হয়, আপনি সারা জীবন 8 লাইন কোড লিখে গেলেন, আপনার জ্ঞান অতটুকু। তো আপনি যদি জানেন লজিকটা কি, প্রাইম নাম্বার কেমনে বের হয়, তো আপনার যে ভাষা দেখ, যে জায়গায় যান, ইভেন আপনি যদি অন্য জায়গায় সুইচও করেন, আপনি পিএইচপি তে কাজ করেন, পাইথনে কাজ করেন, আপনার প্রবলেম হবে না। আপনার লজিকটা যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনার ওপি যখন ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ দেবে, আপনি 8-10 দিন দেখবেন ওইটা অ্যাডপ্ট হয়ে যাবে। তো অনেকে বলে যদি এটা মার্কেট থেকে চলে যায় তখন আমি কি করবো? আপনি লজিক বুঝেন, আপনি প্রবলেম সলিউশন করতে পারেন কিনা সেটা দেখেন। মার্কেট থেকে যত ইচ্ছা যায়, টেকনোলজি ছাড়া কোনো কথা নেই, ভরসা নেই, টেকনোলজি লাগবে। সো আপনাকেও লাগবে। আপনি লজিক বুঝেন, প্রবলেম ডিজাইন বুঝেন, আর কিছু লাগবে না, কনসেপ্ট বুঝেন। এই কনসেপ্টগুলো আজীবন থাকবে, এই ওপের কনসেপ্ট। ইফ নট বেটার কিছু আসে, এটা থাকবে, হয়তো ইউজ হবে না, কিন্তু বেটার কিছু আসলে ওইটা ইউজ হবে। আর এখন তো কাজ আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে মেশিন অনেক কাজ করে দেয়, তারপরেও হিউম্যান ব্রেনের দরকার আছে। দেখ আমার এক ফ্রেন্ড আমাকে একদিন কোশ্চেন করছে যে এত অ্যাপ বানানোর দরকার কি, সব অ্যাপ ফোনে দিয়ে দিলেই তো। এখন ফোনের কত মেমোরি আছে, কত অ্যাপ রাখতে পারবে, এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে কার কি অ্যাপ লাগবে, এটা কি আমি জানি? এটা যদি অনেক ফোন তো আবার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হ্যাঁ, লোড করে। কার কি অ্যাপ লাগবে এটা তো আমি জানি না, বা কার কি অ্যাপ লাগবে সে নিজেও জানে না। যখন সে প্রবলেম পড়ে তখন মনে হয় যে না, এখানে একটা অ্যাপ থাকলে ভালো হতো। যখন সে কিছু ভুলে যায়, মনে হয় যে একটা রিমাইন্ডার অ্যাপ থাকলে ভালো হতো। যখন সে কোথাও যায়, পথ হারিয়ে যায়, মনে হয় যে একটা ম্যাগনেট বা একটা নেভিগেটর থাকলে ভালো হতো। যখন সে কিছু করতে ইচ্ছা করে, তখন মনে হয় যে এই জিনিসটা একটা অ্যাপ থাকলে ভালো হতো। তো এগুলো অ্যাকচুয়ালি কখনোই সব কাজ মেশিন করতে পারবে না, আপনাকে লাগবে, প্রোগ্রামার লাগবে। ওকে, সো এখান থেকে আমরা আরেকটা জিনিস জানবো আজকে, যে জিনিসটা ইন দ্য মেইনটেন বলা হয়নি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই কথাগুলোর মানে কি। হ্যাঁ? যখন একটা মেথড বা একটা ক্লাসের সামনে পাবলিক লেখা, তার মানে এটা হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসেবল। দেখতেও পারবে, এটার কাজ সবাই দেখতে পারবে। সবাই পারে, সবাই পাবলিক। তো যখন এখানে পাবলিক আছে, তার মানে এটাকে নিয়ে সবাই ছিনিমিনি খেলতে পারবে। কিন্তু কারা? এখানে লাইক আমরা হচ্ছে একটা প্যাকেজের ভেতর কাজ করছি, রাইট? ডিফল্ট একটা প্যাকেজ, এরকম আরো প্যাকেজ তৈরি করা যায়। তো যখন পাবলিক থাকবে, আপনার মেথডটা ওই প্যাকেজগুলোর কোন একটা ক্লাস অ্যাক্সেস করতে পারবে। তো যখন পাবলিক, তখন হচ্ছে ওই প্যাকেজের সবাই অ্যাক্সেস করতে পারতেছে। যখন প্রোটেক্টেড, কেউ পারবে না, দেখতেও পারবে না, ইউজও করতে পারবে না। কেউ পারবে না, না পারবে। ডেভেলপার আছে, যে যেমন করছে সে ব্যতীত, তৈরি করে সে পারে। যে করছে সে ব্যতীত। যখন হচ্ছে প্রোটেক্টেড, তখন হচ্ছে এই প্যাকেজের সব ক্লাস এটাকে ইউজ করতে পারবে। যেমন ডিফল্ট প্যাকেজ, এর মধ্যে এখন 3টে ক্লাস আছে, সবাই এটাকে ইউজ করতে পারবে। যখন প্রাইভেট, ইউজের কথা বলছি। আচ্ছা, যখন প্রাইভেট শুধুমাত্র এই ক্লাস। সেই সো যখন পাবলিক, সবার জন্য, একই প্যাকেজের সবাই। সবার জন্য। যখন প্রোটেক্টেড, তখন ওই প্যাকেজে সবাই আছে তারা। পাবলিক হচ্ছে একই প্রজেক্টের, আর প্রোটেক্টেড হলে হচ্ছে একই প্যাকেজের, একই প্যাকেজে আর প্রাইভেট হলে একই ক্লাসে। ক্লাস। তো যখন যদি আমি এটাকে প্রাইভেট বলি, শুধু এই ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, তখন কি আর মানে
যখন প্রাইভেট হবে এটা আর ইনহেরিট হবে না। আচ্ছা আমরা দেখি না কেন। সো ল্যান্ডকে আমরা যদি প্রাইভেট করে দেই, কি হলো এখানে? সো যখন আমি ল্যান্ডটাকে প্রাইভেট করে দিলাম, প্রাইভেট ভয়েড ল্যান্ড, তখন হচ্ছে তখন এই জায়গায় হচ্ছে অ্যাক্সেস করা যাচ্ছে না। দেখেন একটা সলিউশন সাজেশন দিছে, আমি যদি এখানে মাউসটা রাখি বলে দ্য মেথড ল্যান্ড ফ্রম টাইপ মাইগ্রেন্ট ইজ নট ভিজিবল, সেটা দেখতেছে না, সে অন্ধ হয়ে গেছে। এরপর যখন আবার পাবলিক করে দিলাম, তখন আবার দেখতে পাচ্ছে, হ্যাঁ? যে বাংলা ছবি জসিমের মতো, মা মা আমি আবার দেখতে পাচ্ছি। তারপর ওই যে একটা বাড়ি মারলে স্মৃতি চলে যায়, সব ভুলে যায়, আরেকটা বাড়ি মারলে সব মাথায় আসে। দে আর রিয়েল। ওকে, সো প্রাইভেট পাবলিক এটা বুঝছি। দেয়ার হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা তো আমাদের কোনো একটা হাত নাই। স্ট্যাটিকটা ইউজ করা হয় মেইনলি মেমোরি ম্যানেজমেন্টে আর কি, হ্যাঁ। যখন আপনি কোনো একটা জায়গায় স্ট্যাটিক বলেন তখন মেমোরি এটার জন্য স্ট্যাটিক্যালি জায়গা নিয়ে রাখে, মানে কম্পিউটার বা প্রসেসর। সো ইন দ্যাট কেস এটা হচ্ছে মেইনলি এই জায়গাটা এই অপারেশনগুলো শেষ না হওয়া পর্যন্ত সে রেখে দেয়। মানে আপনি অ্যাপে ঢুকছেন, একটা কাজ করছেন, যে মেথডটা স্ট্যাটিক এবং একবার চলছে তার জন্য মেমোরিটা সে রেখে দিচ্ছে। আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাপে থাকবেন ওইটাতে কাজ করেন আর না করেন ওই মেমোরিটা সে রেখেই দিবে। সো স্ট্যাটিক আমরা তখন ইউজ করব যখন আমাদের মেমোরি, আমি চাই এই জিনিসটা শেষ পর্যন্ত আমার মেমোরিটা থাকুক, হ্যাঁ। ইন দ্য মিনটাইম হয়তো অন্য অপারেশন আমার ইউজ করতে হবে বা কিছু একটা। আর ভয়েডটা তো মেবি বুঝি, যেটা হচ্ছে কোনো রিটার্ন টাইপ নাই বা কিছু রিটার্ন করে না। তারপর মেইনটা হচ্ছে মেইন মেথড, যে আবার একটা ফাইল রান করলে শুরুতে মেইন মেথডটা খোঁজে। দেন ভেতর হচ্ছে এখানে এটা হচ্ছে একটা স্ট্রিং অ্যারে আর কি, হ্যাঁ, বাই ডিফল্ট নিয়ে রাখে। আর এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট আর প্যারামিটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, হ্যাঁ, এখানে ভয়েডটা আসলে কি রিটার্ন করছে না এই void, প্রোগ্রামটার মধ্যে, স্পেসিফিকলি এটার মধ্যে। আচ্ছা, যখন একটা মেথডে আমি ভয়েড লিখি তার মানে হচ্ছে ওই মেথডটা যখন আমি কল করতেছি সে আমাকে কিছু রিটার্ন করবে। আচ্ছা, লেটস বি মোর সিম্পলি, মানে আরো সিম্পলিফাই করি। সাপোজ আমি আপনাকে বললাম 5 জনের নাম দিলাম, দিয়ে বললাম যাও 5 জনের মাথা ফাটাই দিয়ে আসো। তো তুমি গেলা 5 জনের মাথা ফাটাই দিলা, দিয়ে আসে বললা যে ভাইয়া মিশন ডান, আপনিও ভাগেন আমিও ভাগি। এটা হচ্ছে তুমি আমাকে একটা রিটার্ন টাইপ দিছো, তুমি আমাকে বললা একটা আনসার দিলা, তারপর আমি তোমাকে আবার বললাম যে যা 5 জনের মাথা ফাটাই দিয়ে আসো। তুমি গেলা মাথা ফাটাইলে এসে এখানে বসে আছো, আমার কিছু বললো না বা কিছু দরকার মনে করলো না, হ্যাঁ। তো আমি তোমাকে দিয়ে অ্যাকচুয়ালি তোমাকে বলে দিচ্ছি যে আমি জানতে চাই না তুমি করছো কিনা, বাট তোমার কাজ হচ্ছে এগুলো। সো সে কিন্তু আলটিমেটলি কাজগুলো করে ফেলে, বা তার কোনো রিটার্ন টাইপ নাই, বাট সে কাজগুলো করে ফেলে। লাইক যখন আমরা ইন্টিজার দিচ্ছি ইন্টিজার পাচ্ছি, স্ট্রিং দিচ্ছি স্ট্রিং পাচ্ছি, ফ্লোট দিচ্ছি ফ্লোট পাচ্ছি, ডাবল দিচ্ছি ডাবল পাচ্ছি, বাইট দিচ্ছি বাইট পাচ্ছি। যখন আমি জানি না কি পাইতে হবে বা অ্যাকচুয়ালি পাওয়ার আর দরকার কি, বা না হইলেও চলে, তখন হচ্ছে এই জিনিসটা। সাপোজ আমি একটা মেথড লিখলাম, যে মেথডটা যদি আমার অ্যাপে ইন্টারনেট না থাকে আমাকে এখান থেকে বের করে দিবে। ইন্টারনেট নাই, আমি অ্যাপে ঢুকলেই বের করে দিবে। আমি একটা অ্যাপের নাম বলতে পারবো? ক্ল্যাশ অফ ক্ল্যান। ইন্টারনেট না থাকলে আমাকে ঢুকতে দেয় না ভেতরে, জাস্ট বলে যে ইন্টারনেট নাই। সো আপনার অ্যাপ বানালেন আপনি, যে ইন্টারনেট না থাকলে আপনাকে ঢুকতে দিচ্ছে না, আপনি ক্লিক করছেন বের হয়ে যাচ্ছে।
সো আপনি তাকে বলে দিচ্ছেন ইফ ইন্টারনেট নট ফাউন্ড এই সিস্টেম এক্সিট করো। তখন কি ভয়েড ইউজ করা? হ্যাঁ, ওইখানে কোনো আমার কোনো রিটার্ন টাইপের দরকার নেই, কারণ সে কাজটা করলে এটা হয়ে যাবে। ওইখানে কোনো রিটার্ন টাইপের দরকার নেই আমার। বাট যদি এমন হয় ইন্টারনেট না থাকলে আমি তাকে কোনো একটা মেসেজ দিব, তখন আমার রিটার্ন টাইপটা লাগবে যে আমি ইন্টারনেট নাই, সো আমাকে বলো যে ইন্টারনেট কেন নাই বা কোন ইন্টারনেট নাই, কি নাই, নাকি সার্ভার ডাউন, নাকি কি সমস্যা, আমাকে কিছু একটা বলো, রিপ্লাই দাও। তুমি মাথা ফাটাইলে কি ফাটাইলে না আমার বলো এটা। তখন আর কি যে আমি তাকে একটা মেসেজ দিব, আমার একটা রিটার্ন দরকার, পেয়ে আমি তার উপর ডিপেন্ড করে তাকে ইন্টেলিজেন্টলি কোনো একটা আনসার দেবো, তখন হচ্ছে এটা দরকার। বুঝছি? তখন ভয়েড ইউজ করা দরকার। রিটার্ন দরকার আমার, তখন তখন হচ্ছে অন্য কিছু ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে। যখন আমার দরকার নাই, ইন্টারনেট নাই, অ্যাপ থেকে তোমাকে বের করে দিবে, আমার আর কোনো আউটপুটের দরকার নেই, জাস্ট পাবলিক ভয়েড উমুক ভেতরে সিস্টেম ডট এক্সিট, সো সে গেল, ইন্টারনেট নেই, এক্সিট হয়ে গেল, কোনো আমার আউটপুটের দরকার নেই। বাট আমি চাচ্ছি যে সে গেল, ইন্টারনেট নাই, তারপর তাকে আমি একটা মেসেজ দিব, ইন্টারনেট চালু করতে যত চাচ্ছে, এখান থেকে প্যাকেজ কিনতে তত চাচ্ছে, তখন হচ্ছে আমি তার বেসড অন হিজ রিটার্ন টাইপ আমি তাকে কোনো একটা অ্যাকশন দেখাচ্ছি। বুঝছি? ফোন সাইলেন্ট করতে হবে। ওকে, আমরা আমাদের অ্যান্ড্রয়েড যখন শুরু করব, আমাদের প্রথম প্রজেক্টটা ক্রিয়েট করবে, শুরুতেই দেখবে যে সেটা আরেকটা সুপার ক্লাসকে ইনহেরিট করে রাখছে। সো ইনহেরিটেন্স আমাদের জীবন, ইনহেরিটেন্স আমাদের মনে। কয়টা বাজে? আচ্ছা, আরেকটু বেশি মনে হচ্ছে? বেশি মনে হলে সমস্যা আছে কিন্তু, কম মনে হইতে হবে। ওকে, সো হচ্ছে নেক্সট আমরা এই টপিকটাতে যাব। আমরা জানলাম হচ্ছে ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে কোনটাতে যাব? এনক্যাপসুলেশন, পলিমরফিজম, আর কি আছে? এই তিনটেই জানি। ইন্টারফেস ইন্টারফেস, ট্রাই ক্যাপচারের ব্যাপারটা একটু বলুন। ট্রাই ক্যাচ আসবো পরে, ট্রাই ক্যাচ এখন দেখাবো না, যখন রিয়েল প্রয়োগে যাবো তখন দেখাবো। হ্যাঁ, ওটা বেটার হয় আমার গবেষণালব্ধ ফলাফল। আরেকটা হচ্ছে থ্রেড, ওইটাও ওই কাজ করতে যে দেখাবো, অ্যাপে যে দেখাবো। ওকে, পলিমরফিজম নেক্সট টপিকটা। পলিমরফিজম জিনিসটা কি? ওই তো মাইক্রোফোন বারবার হ্যাং করতেছে। আচ্ছা, পলিমরফিজমটা হচ্ছে মেইনলি একটা কনসেপ্ট, যেটা হচ্ছে পলিমরফিক কাজগুলা করে। পলি মানে হচ্ছে অধিক, মানে মোর দেন ওয়ান, আর মরফিজম মানে হচ্ছে অবস্থা, দশা, সিচুয়েশন। সো যখন আমি বলতেছি পলিমরফিজম, তার মানে হচ্ছে মোর দেন ওয়ান সিচুয়েশন বা অনেকগুলা দশা বা অনেকগুলা অবস্থা। সাপোজ আপনি একটা অ্যাপ বানালেন, যে অ্যাপটা হচ্ছে পশু পাখি ডাক দিতে পারে আর কি, হ্যাঁ, ডিপেন্ডিং অন অ্যাকশন। হ্যাঁ, আপনার অ্যাপে ইন্টারফেসে অনেকগুলা পশু পাখির ছবি আছে, দেন যখন আপনি এটাকে টাচ করেন তখন এটা হচ্ছে আপনাকে একটা রিপ্লাই দিচ্ছে ওই সাউন্ডটা করে আর কি। তো তখন হচ্ছে আমরা সাপোজ একটা সুপার ক্লাস লিখছি, একটা সাব ক্লাস লিখছি। তো সুপার ক্লাসে আমরা যে হচ্ছে একটা টেমপ্লেট বানালাম বা একটা ক্লাস লিখলাম, যেটা হচ্ছে
অ্যানিমেলের সাউন্ডগুলো প্লে করে দেয়। দেন হচ্ছে আমাদের যখন আমরা প্লে করতেছি তখন হচ্ছে সাউন্ডটা ডিপেন্ডিং অন সিচুয়েশন, কখনো ক্যাটের সাউন্ড হইতেছে, কখনো ডগের সাউন্ড হইতেছে, কখনো এলিফ্যান্টের সাউন্ড হইতেছে। সো আমার ক্লাসটা বা আমার এটা ডিপেন্ডিং অন সিচুয়েশন সে বিভিন্ন রূপ ধারণ করতেছে। কখনো বিড়ালের মতো আচরণ করতেছে, কখনো কুকুরের মতো, কখনো হচ্ছে হাতি, ঘোড়া বা ইত্যাদি ইত্যাদি। কুকুরের মতো আচরণ করতেছে, কেমন শুনে গেল। সো এই যে অবস্থাটা বা রূপান্তরটা ডিপেন্ডিং অন সিচুয়েশন, এটা অ্যাকচুয়ালি পলিমরফিজম। একটু আগে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে গ্র্যান্ডফাদারের একটা ক্লাস করলাম, নিলাম, তারপর হচ্ছে মাই ফাদার একটা ক্লাস নিলাম। সো এখানে বাড়িটা হচ্ছে গ্র্যান্ডফাদারের, রাইট? সেটা একবার আমি বাবার ক্লাস দিয়ে এখানে যদি আমি এটা কল করি হোমটা আমি পাবো। তো সেটা আমি বাবার রূপ দিয়েও পাচ্ছি, দাদার রূপ দিয়েও পাচ্ছি। সো আমার হোম বা মেথডটা ডিপেন্ডিং অন টু ডিফারেন্ট ক্লাস সে দুইবার দুই টাইপের হয়ে আসছে। মানে আমি দাদার ইয়েতেও পাইলাম, ক্লাস থেকেও পাইলাম, বাবার ক্লাস থেকেও পাইলাম, সেম জিনিস। এই জিনিসটা অ্যাকচুয়ালি পলিমরফিক কনসেপ্টটা। লাইক তাহলে কি ইনহেরিটেন্স না হলে পলিমরফিজম হয় না? না, খেয়াল করি আমি হচ্ছে মাই গ্র্যান্ডফাদারের ক্লাসটা নিলাম, আর শুরুর দিন আমি বলছিলাম যে কোন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হলে ওই ক্লাসের নাম, অবজেক্টের নাম নিউ, আবার ওই ক্লাসের নাম। কিন্তু দেখেন এখন আমি আবার আরেকটা ক্লাসের নাম দিলাম। রিজন ইজ এই যে আমার অবজেক্টটা যখন হয়ে গেল, এটা হচ্ছে ইনহেরিট করার কারণে এই প্রপার্টিসটা আমি দাদাকেও দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, বাবাকে দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, বিকজ অফ ইনহেরিটেন্স। সো অ্যাকচুয়ালি পলিমরফিজমটা ইনহেরিটেন্সের একটা ইফেক্ট। সো আমি আমার মেথড অ্যাক্সেসটা বা অ্যাক্সেসিং মেথডটা যেটা পাইলাম সেটা আমি ইনহেরিটেন্সের কারণে বাবা থেকেও পাচ্ছি, দাদা থেকেও পাচ্ছি। সো আমার মেথডটা দুইবার দুই রকম, দুই ফেস হয়ে আসতেছে, দুইটা দশা, দুইটা অবস্থা হয়ে আসতেছে। এই জিনিসটা পলিমরফিজম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কঠিন? খুবই সোজা, মনে রাখতে হবে। এন্ড এটা ইউটিলাইজ করা, ব্যবহার করা আরো সোজা। মানে করতে গেলে অনেক মজা পাবেন যখন কনসেপ্টটা মাথায় থেকে যাবে, এন্ড দেখবেন যে ভালোভাবে কাজ হচ্ছে। সো পলিমরফিজম কি? অফিসিয়াল সংজ্ঞা হচ্ছে পলিমরফিজম হচ্ছে more than one situation of class যেটা বিহেভ করবে ডিপেন্ডিং অন সিচুয়েশন। আমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বাড়িটা কখন আমি বাবার কাছ থেকে পাচ্ছি, কখন আমি দাদার কাছ থেকে পাচ্ছি। এই যে রূপান্তরগুলো, হ্যাঁ, এখানে যদি আমার একটা সৎ ভাই থাকতো বা আপন ভাই থাকতো তাহলে তাদের জন্য একটা করে ক্লাস করতাম, তাহলে তাদের ক্লাসগুলো যদি ইনহেরিটেড থাকতো সেগুলোর রূপেও আমি হয়তো বা বাড়ি পাইতাম। হ্যাঁ, কুড বি যে সে একটা কেস করে দিল যে ও বাড়ি পাবে নাকি আমি পাবো, আমি ওই কেসে জিতে গেলাম। সো আমি থ্রু হিজ ক্লাস আমি আমার প্রপার্টিটা অ্যাক্সেস করলাম। তার মানে কি, আমি কখনো বাবার রূপা ক্লাস থেকে পাচ্ছি, কখনো দাদার ক্লাস থেকে পাচ্ছি, কখনো ভাইয়ের ক্লাস থেকে পাচ্ছি। এই যে সিচুয়েশনগুলো চেঞ্জ হচ্ছে, এই জিনিসটার পলিমরফিজম বা পলিমরফিক ব্যাপার আর কি। আর আমরা যখন সামনে আগাবো আমরা আরো ইউজ করবো। সাপোজ আমি বলি আপনাকে আমাদের বাটন, মানে আমরা স্ক্রিনে যে বাটনগুলো দেখি, বাটনের জন্য একটা টাইপের ক্লাস আছে। তারপরে হচ্ছে যে ছবি দেখি তার জন্য একটা ক্লাস আছে। তারপরে হচ্ছে যে ইনপুট নেই তার জন্য একটা ক্লাস আছে। অনেকগুলো অনেক রকমের ক্লাস আছে। বাট আমাদের ওয়ে অফ অ্যাক্সেসিং দেখবেন যে সব জায়গায় নিয়ে আমরা আমাদের মতো করে অ্যাক্সেস করতেছি। এন্ড এই জায়গায় আমি এখন আরেকটা কনসেপ্টের কথা বলবো, ওইটা ব্যবহার করতেছি। তো ডিপেন্ডিং অন সিচুয়েশন আমার ক্লাসটাকে আমি আমার মতো করে ইউজ করতেছি। একটা জিনিস বলা দরকার এখানে,
এটার নাম হচ্ছে টাইপ কাস্টিং। আচ্ছা, পলিমরফিজম এইটুকুই। হ্যাঁ, নেক্সট ব্যবহারগুলো আমরা যখন করব তখন দেখব। এখানে ছোট একটা ব্যবহার হয়ে গেছে, বাট বিগার অ্যাসপেক্ট বা বিগার ইউজটা আমরা যখন করতে যাব তখন আমরা হাড়ে হাড়ে বুঝবো। হাড়ে হাড়ে বোঝা মানে ভালোভাবে বোঝা, খারাপ কিছু না। একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং সম্পর্কে কারো আইডিয়া আছে? একটা ইন্টিজার নিলাম যেটাতে 0 রাখলাম, একটা ডাবল নিলাম যেটাতে 10.2 রাখলাম। এখন আমি আইতে যদি জেটাকে রাখি তাহলে আই এর ভ্যালু কত হবে? আইটা ইন্টিজার, একটা নাম্বার আছে, শুধু 10। পয়েন্ট 2টা কই গেল? যেহেতু ইন্টিজার টাইপ ডাবল হলে ডাবলের ভিতরে তো 10.2 পয়েন্ট 2 কে আমি বাদ দিয়ে দিলাম, রাইট? এই জিনিসটাকে বলা হচ্ছে ন্যারোইং। টাইপ কাস্টিং দুইভাবে হয়, একটা হচ্ছে ন্যারোইং, একটা হচ্ছে ওয়াইডেনিং। যখন ন্যারোইং হয় তখন হচ্ছে কিছু ভ্যালু বাদ যায়। সাপোজ আমাদের ছাদে একটা পানির ট্যাঙ্কি আছে, রাইট? প্রথমে যখন লাইনটা নিচের দিকে নামে অনেক মোটা একটা পাইপ দিয়ে নামে, এরপর যখন একটা ফ্ল্যাটে ঢুকে চিকন হয়ে যায়, আরো যায়, আরো চিকন হয়ে যায়। আমরা আস্তে আস্তে ন্যারো করে ফেলি এটাকে। আবার যদি নিচে থেকে চিন্তা করি, ন্যারোটাকে আস্তে আস্তে ওয়াইড করে ফেলতেছি। সো আমি যদি একটা জারে 1 বোতল পানি একটা গ্লাসে রেখে দেই, অনেকগুলা পানি পড়ে যাবে না? পুরো একটা জগ আর কি, পুরো একটা জগে 1 জগ পানি আছে, আর হাতে একটা গ্লাস আছে, ঢেলে দিলাম, পড়ে যাবে। অনেকগুলা পড়ে যাবে। তো যখন পড়ে যাচ্ছে মানে আমি ফেলে দিচ্ছি, আমি এটাকে ন্যারো করে ফেলতেছি। আবার যদি আমি ঠিক উল্টা কাজটা করতে যাই, যেতে আমি আই রাখতে যাই, যেতে আমি আই রাখবো, 2.0 এটা কি জিরোতে ইনবে? দাঁড়াও, ঠিকই তো ছিল। কত হবে? 2.0 হবে। 2.0 হবে। ছিল 2 হয়ে গেল 2.0। এইটাকে বলা হচ্ছে ওয়াইডেনিং। টাইপ কাস্টিং দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যারোইং, একটা হচ্ছে ওয়াইডেনিং। সো এখন আমি কি করলাম, এখন আমি হচ্ছে গ্লাসের পানিটাকে জারে ঢেলে দিলাম, মানে জগে ঢেলে দিলাম। সো এখন আমার জগে অনেকটুকু জায়গা ফাঁকা রয়ে গেছে, থাকতে পারে বাকি এটা কাজে আসতেছে না। এটা হচ্ছে আমি ওয়াইড করে ফেললাম, ওয়াইডেনিং করে ফেললাম। অ্যান্ড্রয়েডে যখন আমরা যাব তখন আমরা দেখবো এই জিনিসটা বললাম যে একটা বাটনে ক্লিক করবো, একটা ইমেজ দেখবো, একটা ইনপুট টাইপ নিব, এই জিনিসগুলো একটা প্যাকেজে করে আসে। দেন আমরা হচ্ছে এখানে টাইপ কাস্টিংটা করি। যখন বাটন ইউজ করি তখন বাটন লিখে দেই, যখন ইমেজ ইউজ করি ইমেজ লিখে দেই, যখন ইনপুট নেওয়ার জন্য ইনপুট এডিটর ইউজ করি সেটা লিখে দেই। তার মানে আমার কাছে আসছে অনেক কিছু, আমি ছোট করে কিছু একটা নিলাম। ওই জিনিসটাও পলিমরফিজম, যে ডিপেন্ডিং অন সিচুয়েশন আমি কখনো বাটনের চেহারায় কাজ করতেছি, আমি কখনো ইমেজের চেহারায় কাজ করতেছি, আমি কখনো ইনপুটের চেহারায় কাজ করতেছি, বা আমি কখনো প্রোগ্রেস বারের জন্য কাজ করতেছি, আমি কখনো ডাউনলোডের জন্য কাজ করতেছি। ডিপেন্ডিং অন সিচুয়েশন আমার সেম ক্লাস সেম জিনিসটা রূপ ধারণ ইয়ে চেঞ্জ করলো, কখনো এরকম হলো কখনো ওরকম হলো। এই জিনিসটা হচ্ছে পলিমরফিক কনসেপ্ট, পলিমরফিজম। মাথায় যাচ্ছে? One last topic.
এনক্যাপসুলেশনটা একটু বলে নিই, এনক্যাপসুলেশনটা কি। ওকে, সো আমরা কি করি, এটিএম বুথ থেকে টাকা উঠাই, রাইট? আমরা যে হচ্ছে কার্ডটা দেই, তারপরে হচ্ছে পিন নাম্বারটা দেই, দেওয়ার পর হচ্ছে আমাদের একটা অ্যামাউন্ট দেই, তারপর সেই অ্যামাউন্টটা আমরা উইথড্র করতে পারি। তার মানে ডিপেন্ডিং অন আওয়ার অ্যাকশন টাকার অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতেছে, রাইট? মানে আমি যত তুলে ফেলতে যদি কমতেছে না, তোর করা থেকে কমতেছে না। আমি কি চাইলে টাকা বাড়াইতে পারবো? উইথড্রর মাধ্যমে বাড়ানো যাবে। আমার কোনো অ্যাকশনের উপর এই এটিএম বুথ থেকে টাকা বাড়বে না, বাড়ানো যাবে না। অ্যাকাউন্ট টাকা বাড়বে না, আমি শুধু তুলতে পারবো। সো আমি যখন পিন নাম্বারটা দিচ্ছি, তখন পিন নাম্বারটা সার্ভারের সাথে চেক হচ্ছে, রাইট? বা দেখতেছে আমি যখন রেজিস্ট্রেশন করছি, অ্যাকাউন্ট খুলছি, সে তখন যে পিন নাম্বারটা ছিল এটাই সেটা কিনা, এই কার্ডই সেই কার্ড কিনা। তার মানে আমার সার্ভারের সাথে একটা কমিউনিকেশন হইলো, রাইট? আমি একটা কমিউনিকেশন করে একটা ডাটা ভেরিফাই হলো যে এটা আমি, দেন হচ্ছে আমাকে টাকা দিল। খেয়াল করেন, আমি কিন্তু সার্ভারের সাথে কাজ করলাম, আমি টাকার অঙ্কের সাথে কাজ করলাম, পিন নাম্বারের সাথে কাজ করলাম, কিন্তু আমি এগুলো দেখতেছি, বুঝতেছি, কিন্তু আমি এগুলো চেঞ্জ করতে পারবো না আমার মন মতো। কিছু নির্দিষ্ট চেঞ্জ করতে পারতেছি, বাকিগুলো পারতেছি না। এই জায়গায় ওরা যে কাজটা করছে সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, ডাটাকে এনক্যাপসুলেট করে রাখছে। ইউ আর অ্যাক্সেসিং ইট, আপনি এটা অ্যাক্সেস করতে পারতেছেন, কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারতেছেন না। হ্যাঁ, আমরা ক্যাপসুল খাই না, বিটলা হলে খুলে ফেলি আর কি। নর্মালি আমরা কিন্তু দেখি না ভিতরে কি, জাস্ট আমরা মুখে দিয়ে খেয়ে ফেলি, রাইট? আমরা এই ক্যাপসুলকে আমরা ইউজ করতেছি, খাইতেছি, কিন্তু আমরা ভেতরে গেছে আমরা জানি না। এনক্যাপসুলেশন তো সেম জিনিস, আমরা ডাটা অ্যাক্সেস করতেছি, জানতেছি, বুঝতেছি, কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারবো না, এটাকে কিছু করতে পারবো না, ডেভেলপার যতটুকু দিয়ে দেবে ততটুকু ছাড়া। এখন এই এনক্যাপসুলেশনটা কি হতে পারে, কিভাবে হতে পারে? কোডে কুড বি হতে পারে জাস্ট একটা ভেরিয়েবল, জাস্ট একটা ভেরিয়েবলকে আমি প্রাইভেট করে দিলাম, তার মানে ওই ক্লাসে ছাড়া এটা কেউ অ্যাক্সেস করতে পারলো না, রাইট? বাট আমি ওই ভেরিয়েবলটা যে মেথডে আছে সেই মেথডটাতে আমি অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারতেছি, যে মেথডটা পাবলিক। একটা মেথড পাবলিক, তার ভেতরে একটা প্রাইভেট ভেরিয়েবল আছে, আমি মেথডটা অ্যাক্সেস করতে পারতেছি কিন্তু ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারতেছি, এইটাও এনক্যাপসুলেশন। সো আমি পিন নাম্বার এন্টার করলাম, তাদের কাছে পিন গেল, তার মানে আমি তাদের পিনের সাথে আমার পিনটা চেক হলো, আমি তাদের সাথে কাজ করলাম, কিন্তু আমি কি আরেকজনের পিন দেখতে পারবো? আরেকজনের টাকার অ্যামাউন্ট দেখতে পারবো? আমার টাকার অ্যামাউন্টটা বাড়াই দিতে পারবো? কখনোই পারবো না। এই কোডটা বা এই সিস্টেমটাই হচ্ছে এনক্যাপসুলেশন। আর যখন আপনি আপনার কোডের মধ্যে এনক্যাপসুলেশন থাকবে, কোডের ডিপেন্ডেন্সিটা কমে যাবে। কিরকম? আপনি বাঞ্চ অফ কোড এনক্যাপসুলেটেড রাখলেন, দেন হচ্ছে এইটা আপনি শুধুমাত্র নির্দিষ্ট কিছু কাজের জন্য ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে সাপোজ আপনার কোনো একটা চেঞ্জ করতে হলো, তখন আপনাকে দুনিয়ার কোড চেঞ্জ করতে হবে না, কারণ এনক্যাপসুলেটেড যেটা সেটা শুধু মিনিমাম একটা অ্যাক্সেস আছে। যদি এমন থাকতো ওইটার আমি ওইটা অ্যাক্সেস করতেছি, মেথড অ্যাক্সেস করতেছি, ওই ভ্যারিয়েবল অ্যাক্সেস করতেছি, সেই ভ্যারিয়েবল অ্যাক্সেস করতেছি, আমাকে হোল কোড চেঞ্জ করতে হবে। কিন্তু আমি সিম্পল একটা জাস্ট ডাটা চেক করতে, আমার পিন নাম্বারটা ঠিক আছে কিনা আমি এটা চেক করতেছি, এই কাজের জন্য আমি একটা মেথডের ভেতর চেক করতেছি। সো ছোট একটা ইয়ের জন্য আমি করতেছি, এখানে যদি আমার বড় কিছু চেঞ্জ করা লাগে, আমার মেথডটা খুব বেশি চেঞ্জ করা লাগবে না, খুব বেশি প্রবলেম হবে না। সো যখন আপনি এনক্যাপসুলেশন ইউজ করা শুরু করবেন, আপনার এক ক্লাসের উপর আরেক ক্লাসের, এক মেথডের উপর এক মেথডের, এক ভেরিয়েবলের উপর আরেক ভেরিয়েবলের ডিপেন্ডেন্সিটা কমে যাবে। যখন ডিপেন্ডেন্সিটা কমে যাবে, আপনার কোড আরো বেটার হবে, আরো ভালো হবে। অ্যান্ড এগুলাই অ্যাকচুয়ালি রিয়েল লাইফ যে সফটওয়্যারগুলো দেখি, ইমপ্লিমেন্টেশনগুলো দেখি, এগুলো মেইনলি এই এনক্যাপসুলেশন বা এই কনসেপ্টগুলোর উপর হেভিলি ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে এই জিনিসটা দিয়ে এর সাস্টেইন করে আসছে, যে আমি ওকে অ্যাক্সেস করতে দিব, কিন্তু সব না, কিছু ডাটা প্রোটেক্ট করে রাখবো, এনক্যাপসুলেট করে রাখবো, একটা ক্যাপসুলের মধ্যে রেখে দেবো। দ্যাট ইজ এনক্যাপসুলেশন। প্রয়োগটা আগামীকাল করব। আজকে হোমওয়ার্ক দেই নাই। আচ্ছা, আজকে কি হোমওয়ার্ক দেব? আজকে করালাম হচ্ছে অ্যারে, তারপরে হচ্ছে
Inheritance জানলাম, polymorphism জানলাম। Okay, random homework আমরা just inheritance আর polymorphism ইউজ করে দুইটা এক্সাম্পল করব। করে দেন এই দুটাকে আমরা গ্রুপে দেব, যে যার মতো করতে হয়। লাইক আমি বাবা দাদা ইউজ করছি, আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। আরো বাকি আছে? আচ্ছা শুনি, একটু শুনি। আমি বাবা দাদা ইউজ করে ইনহেরিটেন্সের এক্সাম্পল দিছি, পলিমরফিজমের এক্সাম্পল দিছি। সো আপনি আপনার উপর ইয়ে করে আপনি স্টাডি করবেন অফকোর্স। হ্যাঁ, আমি অনেক কিছুই আমার বলা হয় না বা সব কিছু অ্যাকচুয়ালি বলা পসিবল হয় না। এগুলো রিলেভেন্ট আরও অনেক জিনিস আছে, এগুলো আপনি জানতে পারেন। সো এগুলো জানবেন, পড়বেন, অ্যান্ড দুইটা নিয়ে আমাকে দুইটা থেকে দুইটা করে এক্সাম্পল করে আমাকে গ্রুপে দেবেন। মানে টোটাল দুটো, ইনহেরিটেন্স একটা, পলিমরফিজম একটা। কোথায়? এটা কিছু নাই এখানে। আচ্ছা আপনারা চাইলে প্রজেক্ট নিয়ে যেতে পারেন। হ্যাঁ, কেউ কিছু বলবে? আপনার নাম কি? মাসুম, আচ্ছা। ভিডিওটা শেষ করি, এই যে এখান থেকে নিয়ে যাও।